একসময় যারা ছিল গভীর বন্ধু আজ তারাই একে অপরের শত্রু। ব্যাপারটা অদ্ভুত, তাই না? পাকিস্তান আর আফগান তালেবানের কথাই বলছি। চলুন আজ বোঝার চেষ্টা করি কয়েক দশকের এই পুরনো বন্ধুত্ব কিভাবে এমন এক রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হল। চলুন একটু পেছনে ফিরে যাই। ২০২১ সালের আগস্ট মাসে কাবুলের দখল নিল তালেবান। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন ওরা দাসত্বের শেকল ভেঙেছে। মানে ইসলামাবাদের রীতিমতো উৎসবের মেজাজ, কারণ তারা ভেবেছিল আফগানিস্তানে শেষমেশ একটা বন্ধু সরকার ক্ষমতায় এলো। কিন্তু সেই উৎসবের রেশ মিলিয়ে যেতে বেশি দিন লাগেনি। মাত্র কয়েক বছরের ব্যবধানে ছবিটা দেখুন, একেবারে উল্টো। পাকিস্তান এখন আফগানিস্তানের ভেতরেই বিমান হামলা চালাচ্ছে। ভাবা যায়? তো প্রশ্নটা হলো, কি এমন ঘটল যে সম্পর্কের এমন নাটকীয় পতন হল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আজকের ঘটনায় লুকিয়ে নেই। এর শেকড় আসলে অনেক গভীরে। এই সংঘাতটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কয়েক দশক পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে এই কৌশলগত জোটটা আসলে তৈরি হয়েছিল। এখানে দেখুন এই সম্পর্কের মূল ধাপগুলো। শুরুটা সেই ৮০-র দশকে, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা করে। তখন পাকিস্তানের আইএসআই আমেরিকার সিআইএর টাকায় মুজাহিদিনদের অস্ত্র আর ট্রেনিং দুটোই দেয়। এরপর ৯০-এর দশকে যখন তালেবানের উত্থান হল, তখনও পাকিস্তানি ছিল তাদের প্রধান সমর্থক। আর ২০০১ সালে আমেরিকা আসার পর তো প্রায় ২০ বছর ধরে আফগান তালিবানের সব বড় বড় নেতারা পাকিস্তানেই আশ্রয় নিয়েছিলেন। এমনকি ২০১১ সালে আমেরিকার এক বড় সামরিক কর্মকর্তা তো বলেই ফেলেছিলেন যে হাক্কানি নেটওয়ার্ক আসলে পাকিস্তানের আইএসআইয়েরই একটা অংশ। তো প্রশ্ন হল, পাকিস্তান এত কিছু কেন করছিল? এর পেছনের মূল কারণটা ছিল একটা শব্দ, স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। এর মানেটা খুব সহজ। পাকিস্তান চাইতো কাবুলে এমন একটা সরকার থাকুক যারা সবসময় ইসলামাবাদের কথা শুনবে। আর এর আসল উদ্দেশ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এই অঞ্চলে একঘরে করে রাখা। সবই ঠিকঠাক চলছিল পাকিস্তানের পরিকল্পনা মাফিক, কিন্তু তালেবান ক্ষমতায় আসার পরেই এই গভীর বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করল। মূলত দুটো বড় বিষয় নিয়ে সংঘাতের শুরু, আর এই দুটো সমস্যাই আজকের এই লড়াইয়ের মূল কারণ। চলুন এক এক করে দেখা যাক। প্রথম আর সবচেয়ে পুরনো সমস্যাটা হলো এই ডুরান্ড লাইন। এটা আসলে ব্রিটিশ আমলে টেনে দেওয়া একটা সীমান্ত রেখা, যা বিশাল পাশতুন জনগোষ্ঠীকে দুই দেশের মধ্যে ভাগ করে দিয়েছে। পাকিস্তান এটাকে আন্তর্জাতিক সীমান্ত মানে, এমনকি কাঁটাতারের বেড়াও দিয়েছে। কিন্তু কোনো আফগান সরকারই, তালেবান তো বটেই, এই লাইনকে কোনোদিন মন থেকে মেনে নেয়নি। তাদের কাছে এটা একটা জাতীয়তাবাদী আবেগের ব্যাপার। আর দ্বিতীয় আর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হল তেহরিক-ই-তালেবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি। এরা হলো পাকিস্তানি তালেবান। পাকিস্তান এখন আফগান তালেবানকে বলছে, তোমাদের দেশে বসে টিটিপি আমাদের ওপর হামলা চালাচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আর এখানেই হলো আসল মজাটা। আফগান তালেবান এখন ঠিক সেই কথাই বলছে যা পাকিস্তান একসময় তাদের নিয়ে বলতো। তারা বলছে, টিটিপি তোমাদের সমস্যা, এটা তোমরা নিজেরাই সমাধান করো। তো এই যে দুটো বড় সমস্যা, এগুলো কিন্তু আর শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। এখন এটা হামলা আর পাল্টা হামলার এক ভয়ঙ্কর চক্রে পরিণত হয়েছে। শুধু একটা সংখ্যা বলি, আফগানিস্তানের তালেবান ক্ষমতায় আসার পর মাত্র ২ বছরে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়েছে ৭৩%। হ্যাঁ, ৭৩%। এই একটা তথ্যই বলে দেয় পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। আর এই বেশিরভাগ হামলার পেছনেই আছে টিটিপি। আর এর ফলেই তৈরি হয়েছে একটা দুষ্ট চক্র, একটা ভিশিয়াস সাইকেল। দেখুন কিভাবে কাজ করে এটা। প্রথমে আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা করে। আর এর পরে আফগান তালেবানের সেনারা পাকিস্তানের বর্ডার পোস্টে পাল্টা গুলি চালায়। এই চক্রটা চলতেই থাকছে। তালেবানকে বাঘে আনার জন্য পাকিস্তানও কিন্তু বসে নেই। তারা কয়েকটা বড় অস্ত্র ব্যবহার করছে, যেমন প্রায় তোরখামের মতো গুরুত্বপূর্ণ বর্ডার বন্ধ করে দেয়। এতে আফগানিস্তানের ব্যবসা বাণিজ্য প্রায় অচল হয়ে যায়। আবার লাখ লাখ আফগান শরণার্থীকে জোর করে দেশে ফেরত পাঠিয়ে একটা মানবিক চাপ তৈরি করছে। আর সবশেষে নিজেদের আধুনিক সামরিক শক্তি দিয়ে তো সরাসরি হামলা চালাচ্ছেই। সীমান্ত
আর জঙ্গিবাদের বাইরেও এই সংঘাতে এখন একটা নতুন আর খুব ভয়ঙ্কর মাত্রা যোগ হয়েছে, সেটা হলো পানি। আফগানিস্তান তাদের কুনার নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই নদীটা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জন্য বলতে গেলে লাইফলাইন। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে কোনো চুক্তিই নেই। তাহলে বোঝাই যাচ্ছে এই লড়াইটা এখন আর শুধু পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এর আজ পুরো অঞ্চলে, এমনকি অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পরিণতিগুলো কি হতে পারে? প্রথমত, এই গণ্ডগোলের সুযোগে ইসলামিক স্টেট বা আইএসকেপির মতো গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, চীনের যে বিলিয়ন বিলিয়ন ডলারের সিপিইসি প্রজেক্ট, সেটার নিরাপত্তাও এখন বড় প্রশ্নের মুখে। আর সব মিলিয়ে মধ্য এশিয়া আর দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের যে সম্ভাবনা, সেটাও নষ্ট হচ্ছে। তাহলে যে সম্পর্কটা একসময় ছিল কৌশলগত বন্ধুত্বের, সেটাই এখন অবিশ্বাস আর রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। কিন্তু শেষ প্রশ্নটা হলো, দুই পুরনো বন্ধুর এই লড়াইয়ের ফলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাতে শেষ পর্যন্ত লাভটা আসলে কার হচ্ছে? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো বেশ জটিল।